দর্শক অনেক স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। শাহিনা ওয়াহিদ আছি প্রতিবারের মতো আপনাদের সাথে কথা বলবো লকডাউন মুক্ত ব্যবসার গতি ফিরছে এই নিয়ে। আমাদের সাথে আজকে চলে এসেছেন হেলাল উদ্দিন, সভাপতি দোকান মালিক সমিতি থেকে, আছেন সাথে MS সিদ্দিকী, উনি আছেন সহ সভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ থেকে। তার সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহফুজুল হক শাহ, সাবেক পরিচালক, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে। অনেক স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে আমাদের সাথে থাকার জন্য। যেরকমটি আজকে আমরা আলোচনা করব যে লকডাউন মুক্ত আসলে লকডাউনটা সরে যাওয়ার পরে কিভাবে ব্যবসার গতি ফিরেছে, আপনাদের কাছ থেকে আপনাদের মন্তব্য জানতে চাব। কথা বলতে চাচ্ছি প্রথমেই হেলাল উদ্দিন, আপনার সাথে জানাবেন যে এখন পরিস্থিতি কি, ব্যবসা কতটুকু ঘুরে দাঁড়াতে পেরেছে এবং আমরা আসলে সামনে এই নিয়ে আর কি কোনো পরিকল্পনা করছি নাকি? ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনি যেভাবে বলছেন, আসলে আমাদের ব্যবসা বাণিজ্যের গতি খুব ফিরে আসেনি এবং খুব ফিরে আসার সুযোগ এই মুহূর্তে নাই। প্রথমত হচ্ছে যে আমাদের দুইটি ঈদ আমরা ইতিমধ্যে আমরা মানে পালন করেছি। এখন যে সমস্যাটা সেটা হচ্ছে আসলে মানুষের আয় রোজগার কমে গেছে। প্রতিটা শ্রেণী পেশার মানুষের মধ্যে দেখবেন আসলে এক ধরনের হতাশা বিরাজ করছে। ঢাকা থেকে অনেক মানুষ দেশের গ্রামে চলে গেছে এবং ঢাকায় যারা আছেন তাদেরও আয় রোজগার আগের মতো নাই। একজন মানুষের আয় রোজগার যদি কমে যায় সেই ক্ষেত্রে তার তো কেনাকাটার পরিমাণটাও কমে যায়। তো আমি এই মুহূর্তে মনে করি সরকারি যে ইয়েগুলো আছে, প্রজেক্ট গুলো আছে, সেইগুলো আরো বেশি করে গতি ফিরিয়ে নিয়ে আসা এবং কর্মসংস্থান ঠিক করা, কর্মসংস্থান মানে বাড়ানো। এছাড়া মানুষের কিন্তু আসলে যেভাবে আয় রোজগার এর আগে আজকে থেকে ধরেন 16 মাস 17 মাস পিছনে যদি যাই আমরা, আমাদের দেশটা খুবই ভালো চলছিল। হ্যাঁ, আমরা সবাই ভালো ছিলাম, খেয়ে পরে ভালো ছিলাম, আমাদের কিছু সঞ্চয় ছিল। এখন দেখবেন কার তো সঞ্চয় নাই, বরং তার পুঁজি খেতে খেতে অলমোস্ট তার পুঁজিও শেষ পর্যায়ে চলে এসছে। তো সবকিছু মিলে আমরা আসলে খুব বেশি ভালো নাই। বিশেষ করে আপনি দেখবেন যে ঢাকা শহরে শুধু একটি পেশা না, শুধু ব্যবসা না, আপনি ঢাকা শহরে দেখবেন যে বাসা বাড়িগুলো হাজার হাজার লক্ষ লক্ষ ফ্ল্যাট খালি, ওনারা ভাড়া হচ্ছে না, অথবা যেসব ভাড়াটিয়ারা আছেন সেসব ভাড়াটিয়ারা আগের মতো ভাড়া দিতে পারছেন না। সব মিলে এক ধরনের আসলে আমরা এক ধরনের কঠিন অবস্থায় অতিক্রম করছি, এটাই সত্য। জি, MS সিদ্দিকী, আপনার কাছে আসছি, একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো যে এই লকডাউনটা উঠে যাওয়ার পরে আসলে পরিস্থিতি কেমন দেখছেন ব্যবসার? পরিস্থিতি মোটেই উন্নতি হয়নি, কারণ গত এই লাস্ট লকডাউনে পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছে এবং এটা প্রমাণ হচ্ছে যে দ্রুত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একটা স্টাডি করে বললো যে গ্রোথ 3.5% হতে পারে, অর্থাৎ নেগেটিভ হবে না অ্যাটলিস্ট, কিন্তু পজিটিভ একটু মার্জিনাল। তো যেটা সরকার আশা করছিল যে 5.5-6 এরকম গ্রোথ হবে জিডিপি। তো এটাতে প্রমাণ করে যে অলরেডি আমরা 2% লস করার পথে, 2.5% লস করার পথে। এছাড়াও আপনি যদি ঢাকা শহরে তাকান, ঢাকা শহর হকারের সংখ্যা কমে গেছে, ভিক্ষুকের সংখ্যা বেড়ে গেছে। এবং আমাদের দেশের মানুষের একটা জিনিস হচ্ছে যে আমাদের ইকোনমিটা তো ইনফর্মাল ইকোনমিতে ইনফর্মাল ইনকামটাই ফর্মাল ইনকাম থেকে বেশি। সরকারি চাকরি বলেন আর প্রাইভেট চাকরিজীবীরাও নিজের বেতনের বাইরেও কিছু ইনকাম করে, এটা বৈধ হোক আর অবৈধ হোক, এটা করে। ওই ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো প্রায় বন্ধ। এই গতবারের লকডাউনে সার্ভিস সেক্টর সবচেয়ে বেশি, ট্যুরিজম এবং সার্ভিসের সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। বাস, আন্তঃনগর বাস টোটালি বন্ধ ছিল, পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ ছিল, আর ট্যুরিজম সেক্টরে তো কোনো কাজই ছিল না। কক্সবাজারের মতো এলাকাগুলোতে কাউকে জায়গা দেওয়া হয় না, হোটেলগুলো বন্ধ ছিল। আমাদের দেশের চাকরিজীবী যত লোক চাকরি করে তার 50% সার্ভিস সেক্টরে কাজ করে। সার্ভিস সেক্টরের মূল অংশ হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং ট্যুরিজম। এগুলো যখন বন্ধ, তাহলে বুঝতেই পারছেন যে মেজর পোর্শন চাকরি ফিক্সড বেতনে যারা ইনকাম করে তাদের ইনকাম কমে গেছে, যারা এই সেক্টরে বিজনেস করে তাদের ইনকাম কমে গেছে। সুতরাং সার্বিকভাবে বলা যেতে পারে যে সকলেরই ইনকাম কমে গেছে। সুতরাং ব্যবসার সচল থাকার কোনো কারণ নাই। আর তাছাড়া যেটা গতবারই বলেছিল যে প্রপার্টি লাইনের নিচে চলে গেছে 20% থেকে 40% মানুষের, এই ব্যাপারটা নিয়ে যদিও সরকার বিতর্ক করে, কিন্তু নিঃসন্দেহে অনেক মানুষ
গরিব হয়ে গেছে, অনেক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে, অনেক নিম্ন মধ্যবিত্ত এখন নিম্নবিত্তে চলে গেছে। এই এই অর্থনৈতিক সংকটটা ভিজিবল, এটা দেখার জন্য কোনো স্পেশাল কোনো চোখের দরকার নেই। যদিও কোরবানির ঈদের সময় আমরা অনেক ছবি দেখেছি, উপচে পড়া মানুষ মার্কেট গুলোতে গেছে, কিন্তু কারা গেছে না? মনে করেন বসুন্ধরা মার্কেটে বা যমুনা ফিউচার মার্কেটে কারা খরচ করতে হয়? উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তের মানুষরা। তো তাদের তো আসলে ইনকাম কমে গেলেও তারা কিন্তু ওগুলো রিস্কে নেই, তারা ঠিকই বাজার করেছে, তারাই কম্পিটিশন করে গরু কিনেছে। কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষরা কিন্তু এবার কোরবানি দিতে পারেনি, অথবা কেনাকাটা করতে বাজারে যায়নি। তো এদিক থেকে পত্র পত্রিকায় বা টেলিভিশনে আপনারা যা দেখিয়েছেন, উপচে পড়া মানুষ ওরা আসলে ওইভাবে এফেক্টেড হবে না। যারা এফেক্টেড হয়েছে নিম্নবিত্ত এবং নিম্নবিত্তের মানুষ, এবং এটা এই এফেক্টটা, এটার ইম্প্যাক্টটা অর্থনীতিতে, অর্থনৈতিক কর্মকাণ্ডে, বাজারে অবশ্যই পড়েছে। সুতরাং বলা যেতে পারে যে এই প্যান্ডেমিকের, এই লকডাউন শাটডাউনের পরে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এইটা মিট আপ করার জন্য, আবার আগের জায়গায় ফিরে আসার জন্য আনইন্টারাপ্টেড 6 মাস 1 বছর যদি অর্থনৈতিক কর্মকাণ্ড না চলতে পারে, তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরে যেতে পারবো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। জি, ধন্যবাদ। মাহফুজুল হক, আপনার কাছে আসতে চাচ্ছিলাম, এমএস সিদ্দিকী স্যার যে জিনিসটা আসলে বললেন যে আনইন্টারাপ্টেড অর্থনীতি, যেটা উনি বললেন, তো আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে এই আনইন্টারাপ্টেড অর্থনীতিকে মানে আসলে সচল রাখার জন্য বা করার জন্য আসলে কি কি উদ্যোগ আমাদের নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। সিদ্দিক সাহেব খুব চিত্রটা তুলে ধরেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। হেলাল ভাইও মোটামুটি বলেছেন যেটা, সেটার সাথেও আমি একমত। আমি কিছু অ্যাড করতে চাই এখানে, যে বিশেষ কথা যেটা হচ্ছে, যেটা আপনি জিজ্ঞেস করেছেন সিদ্দিক ভাই, যেটা লাস্টে বললো আনইন্টারাপ্টেড অর্থনীতিকে সচল রাখার জন্য কি কি করা প্রয়োজন, সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখানে আপনি জানেন আমাদের বর্তমান যে অবস্থা হচ্ছে, ট্রেন লাইনের চুক্তি হচ্ছে, ট্রেনকে এখন লাইনে উঠাতে, এই হচ্ছে আমাদের অর্থনীতির অবস্থা। আমরা হেলাল ভাই যেটা বলেছেন, আমরা 1 বছর আগেই আমরা খুব ভালোই চলছিলাম। এটা সৃষ্টিকর্তারই ইচ্ছাই ছিল মনে হয়, এটা সারা পৃথিবীতে এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশন চলে এসেছে, এবং যেটা শুধু বাংলাদেশ না, আমাদেরকে নির্ভর করতে হচ্ছিল বহির্বিশ্বের সাথে, বিশেষ করে আমদানি রপ্তানি কার্যক্রম এবং অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো চালাতে গেলে আমাদেরকে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু কাজ করতে হবে। সবাই পুরো চিত্রটা আমরা সবাই জানি, এগুলো আলোচনা করে লাভ নেই। এখন যে বিষয়টা হচ্ছে, আমাদেরকে এর মধ্যেও কিন্তু টিকে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে, বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু আমাদের অন্য কোনো স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব না। এটা হচ্ছে মূল কথা। সেই জায়গায় বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি জিনিসটাকে অনুধাবন করতে পেরেছেন, এবং সাধ্যমতো উইথ অল লিমিটেশনস গভর্নমেন্ট ট্রাই করে যাচ্ছে, এবং সাথে সাথে আমরা যারা পেট্রোমের যে কর্মকাণ্ডের সাথে আছি, আমরাও চেষ্টা করছি অর্থনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে একটা যে বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখতে হবে, যেটা আজকে থেকে 4 দিন আগে, আমি উদাহরণটা এই জন্য দিচ্ছি, এটা আমাদের টোটাল কার্যক্রমের সাথে জড়িত। 3 থেকে 4 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি কিছুটা নির্দেশনা দিয়েছেন, যেটা হচ্ছে, যেটা আমরা বারবার করে আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে বলে এসেছি, আমাদের প্রচুর সংস্কার প্রয়োজন আমাদের সিস্টেম। আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের এই সংস্কারগুলো খুবই জরুরি, এই মুহূর্তে খুব ফাস্ট করতে হবে। এখন আমরা আগে যেভাবে করেছিলাম 2 বছর আগে, 3 বছর আগে, ওইভাবে করলে কিন্তু আমি ওই স্পিডে যদি আমি যাই, আমি এবং আমরা যারা কর্মকাণ্ডের সাথে জড়িত আছি, ব্যবসায়ীরা, শিল্প উদ্যোক্তারা, সাথে সাথে প্রশাসনিক পর্যায় থেকে যারা এই কাজগুলোকে সম্পাদন করে থাকে, আমাদেরকে সহায়তা করে থাকে নীতি এবং অন্যান্য দিক দিয়ে, ওনাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। ওনারা যদি সেই পুরানো ধ্যান ধারণা মাথায় রেখে যদি চিন্তা করে, কেন আমাদের একটা বড় ধরনের জ্বর হয়ে গেছে, আমাদের জ্বর এখনো বয়ে যাচ্ছে, এটার মধ্যে কিন্তু আমরা বেঁচে থাকার জন্য সরকারের নেতৃত্বে কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার অনুধাবন করছে, উনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তো এই জায়গায় আমাদের দুইটা সাইড, একটা আমরা যারা ব্যবসায়ীরা আছে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে, আর একটা হচ্ছে যে প্রশাসন যারা বাস্তবায়ন করবো অনেক কিছু। এখন ওখানে যদি স্লো থাকে, ওনারা যদি বুঝতে না পারে, অনুধাবন করতে না পারে ইম্পর্টেন্সটা, তাহলে কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু করা সম্ভব না। সরকারের অনেক যেই ভালো ভালো প্যাকেজ গুলো যে কি হয়েছে সবাই আমরা জানি, এগুলো নিয়ে আর করতে চাই না। এবং কিছু ডিপার্টমেন্ট আছে, বিশেষ করে যেমন ব্যবসায়ীদের সাথে সবচেয়ে বড় যে কাজগুলি করে থাকি আমরা, ব্যাংকিং সেক্টর এবং প্লাস আমাদের এনবিআর। তো এইখানে এই জায়গায় দুটো জায়গায় কিন্তু আমরা বেশ কিছু সংস্কার আমরা কামনা করছি, আমাদের লিডারশিপের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা অনেক কিছু সাজেশন দিয়েছি।
এগুলা প্রাইম মিনিস্টার পর্যন্ত গিয়েছে। তো ওই জিনিসগুলোকে যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমরা যদি এখানে যদি প্রতিযোগী হিসেবে মনে করি আমাদের একজন আরেকজনকে, বিশেষ করে আমাদের এস্টাবলিশমেন্ট যদি আমাদেরকে, বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে ব্যবসায়ীদেরকে যদি প্রতিযোগী হিসেবে মনে করে, এটা প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করে, এটা কিন্তু হবে না। এখানে সহযোগিতা লাগবে, সহযোগিতা ওনাদেরকে বুঝতে হবে। কারণ আমি জানি অ্যাডমিনিস্ট্রেশনে অনেক আছে, ওদের ব্যবসায় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্বন্ধে খুব একটা আইডিয়া নাই, এটা বাস্তবতা। এখন আমরা যারা ব্যবসা করছি আমরা বুঝি জিনিসটাকে, আমরা জনগণের মধ্যে আছি, কি অবস্থা হচ্ছে, এগুলো যেহেতু আমরা মাঠে ময়দানে কাজ করছি আমরা জানি। তো সুতরাং ওই বিষয়টাকে যদি আমরা চিহ্নিত করে ওইসব জায়গায় যদি দ্রুত সংস্কার দ্রুত করতে হবে। এখানে সেই আগের আমি 2 মাইল স্পিডে করলে হবে না, এটাকে আমাকে এখন 50 মাইল থেকে 100 মাইল স্পিডে কাজ করতে হবে, দরকার পড়লে আমরা 24 ঘন্টা কাজ করতে হবে। আমরা যত তাড়াতাড়ি, যেটা সিদ্দিক ভাই যেটা বলেছেন, আমাদের যে নেক্সট আমাদের যে গ্রোথের যে বিষয়টা 3.5% যেটা বলছে, যেটা আমরা ছিলাম একসময় আমরা 7-8%, আমরা আবার ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। কেন আমাদের এই দেশের আছে কি, আমরা তো জাতির জনক যেই দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন আমাদেরকে, আমরা যেটা এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসে কিন্তু উনি উদ্ভাবন করে কিন্তু আমাদের দিক নির্দেশনাগুলো দিয়েছেন, কিন্তু আনফরচুনেটলি উই কুড নট ফুলফিল অল দিস। এবং আমরা ওগুলোকে যদি এখন ফলো করে আমরা নিয়ে যদি এই জাতি, যদি আমরা আবার যদি চিন্তা করি 50 বছর আগে যুদ্ধ করে যদি আমরা দেশ স্বাধীন করেছিলাম, এই প্যান্ডামিক আমরা মোকাবেলা করে আমাদের অর্থনীতিকে ফিরিয়ে আনবো এবং দেশে একটা সুন্দর পূর্ব অবস্থায়, মানে অবশ্যই আমরাও এরকমই আশা করছি। জি অবশ্যই। প্রিয় দর্শক, যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি। ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে কথা বলছিলাম লকডাউন মুক্ত ব্যবসার গতি ফিরেছে এই বিষয় নিয়ে। কথা বলবো আমি হেলাল উদ্দিন আপনার সাথে। আমরা আমাদের এর আগের দুজন বক্তার সাথে আসলে কথা বললাম, জানলাম যে আসলে পরিস্থিতি কীরকম আছে, এবং আপনিও যেটা বললেন যে যেরকম মনে হচ্ছে যে না ব্যবসা বাণিজ্যর আসলে সুদিন ফিরে এসেছে, কিন্তু আপনি বলছেন যে না এরকম কিছু দেখা যাচ্ছে না। এই কারণে আপনার কাছ থেকে আমি জানতে চাবো যে আসলে আপনার কি মনে হয় যে সামনের দিনের চ্যালেঞ্জগুলো আসলে আর কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। সামনের দিনের চ্যালেঞ্জ অনেক, শুধু একটি চ্যালেঞ্জ আপনি দেখেন, আমাদের এনবিআর সঙ্গে আমাদের অনেকগুলো সমস্যা আছে যেগুলো এখনো সমাধানের কোনো প্রক্রিয়াই শুরু হয় নাই। ধরেন ওখানে বলা আছে আপনার প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ওনারা রেজিস্ট্রেশন আওতায় আনবেন, এবং রেজিস্ট্রেশন আওতায় আসার পরে প্রতি মাসে উনি রিটার্ন সাবমিট করবেন, এবং রিটার্ন সাবমিট না করলে তার জরিমানা হবে 10,000 টাকা প্রতি মাসে। এখন এরকম লক্ষ লক্ষ দোকান ইতিমধ্যে কিন্তু রেজিস্ট্রেশন আওতায় এসছে, যারা জানেও না তাদের দোকানটা রেজিস্ট্রেশন আওতায় এসছে। এগুলো কিন্তু প্রতিদিনই জরিমানা হচ্ছে, প্রতি মাসে মাসে জরিমানা হচ্ছে। এইগুলোর কি শুরু হবে আমরা জানি না। গেল 1, 2 হচ্ছে আপনি ধরেন আমরা এই গত 18 মাসে আমরা ধরেন দোকান ব্যবসায়ীরা বা মার্কেট যারা পরিচালনা করে তারা আপনি 270 দিন ব্যবসা করতে পারে নাই। এদিক থেকে পরিবহনের মালিকরা তারা 245 দিন ওনারা গাড়ি চালাতে পারেন না। এই যে ছোট ছোট সেক্টর গুলো, যারা আমরা মধ্যবিত্ত বলেন বা অথবা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের বলেন, যেখানে ওরা কাজ করে খায়, সেই জায়গাটায় আপনি তাকিয়ে দেখবেন যে আমরা এত লম্বা সময় ব্যবসা করতে পারলাম না। আমরা প্রায় ধর বললাম না যে 270 দিন, কেউ 245 দিন। ব্যাংক ইন্টারেস্টের কি হবে? এবং আমি ব্যবসা করতে পারবো না, ব্যাংক ব্যবসা করে যাবে, এটা তো হইতে পারে না। ব্যাংকও কিন্তু ব্যবসা করে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের আজকে এই জিনিসগুলো এখনই সরকারকে ভাবতে হবে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে এগুলো তাদের আমলে আনতে হবে যে এই সুদগুলো আমরা কি করব। এখন দেখা গেল যে আগামী 2-3 মাস পর থেকে আমাকে ক্লাসিফাইড করে ফেললে আমার সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাবে। অতএব আমরা এই ব্যাপারে মানুষের অসন্তোষ হওয়ার আগেই এই দীর্ঘ সময় আমরা যারা ব্যবসা বাণিজ্য করতে পারলাম না, হ্যাঁ, এটা তো আমার জন্য না, এটা সারা পৃথিবীর বৈশ্বিক একটা বিষয় ছিল। এবং সেই কারণে আমরা কিন্তু তারপরেও আমরা সরকারের বিভিন্ন নিয়মে নীতি নির্ধারণের কারণে আমরা কিন্তু কিছুটা ব্যবসা পরিচালনা করতে পেরেছি। অনেকে তো অনেক দিন পারে নাই, তো সেই অনেক রাষ্ট্র। তো সেই ক্ষেত্রে আমরা মনে করছি এখনই বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত নিতে হবে যে আসলে এই সুদগুলো কি করা হবে, এবং এই সুদগুলো কিন্তু আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই, এটা আমাকে মনে রাখতে হবে। আমি ব্যবসা করতে, ব্যাংক কিন্তু ব্যবসা করে। এখন এই সমস্ত কিছু মিলে আমরা যদি যদি আমাদের যে রেগুলেটরি বোর্ড গুলো আছে, যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গরা আছেন, তারা যদি এখনই সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আরো অচল অবস্থার সৃষ্টি হবে, এবং এই অচল অবস্থাগুলো কিন্তু একসময় একটা বৃহৎ আকার ধারণ করতে পারে। সেই ক্ষেত্রে আমি মনে করি কথাগুলো তুলেছেন যে আজকে আসলে আমাদের যে অবস্থা,
এই ব্যবসায়ীরা আমরা ব্যবসা করতে না পারলে কিন্তু কর্মসংস্থান বাড়বে না, আর কর্মসংস্থান না পারলে মানুষের আয় বাড়বে না, আর মানুষের আয় না বাড়লে আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবো না, এটাই তো সত্য। প্রত্যেকটা রিলেটেড। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি এখনই সরকারকে সিদ্ধান্ত দিতে হবে, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত দিতে হবে, এনবিআরকে সিদ্ধান্ত দিতে হবে কিভাবে ব্যবসায়ীদেরকে রিল্যাক্সেশন দেওয়া যায়, কিভাবে তারা একটু ভালোভাবে থাকবে, সেই ব্যবস্থাটা যাতে সরকার করে, বাংলাদেশ ব্যাংক করে, এনবিআর করে, এটা হচ্ছে আমাদের এই মুহূর্তের দাবি। অবশ্যই। যে এম এস সিদ্দিক স্যার, আপনার কাছে আসতে চাচ্ছিলাম, হেলালুদ্দিন যে বিষয়গুলি বললেন অবশ্যই ওই বিষয়গুলোর সাথে আপনি কতটুকু একমত এটা বলবেন, এবং তার সাথে সাথে আপনার কি মনে হয় যে সরকারের তরফ থেকে আর কি কি করণীয় থাকতে পারে? আমি সম্পূর্ণ একমত, কারণ ব্যাংক এবং ব্যাংক সুদের ব্যাপারটা অত্যন্ত জটিল আকার ধারণ করেছে অলরেডি, এবং এটা এমন ভাবে একিউট হয়ে উঠছে যে অনেকেরই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারটা কিভাবে অ্যাড্রেস করা যাবে, সরকার কিভাবে ভাবছে, এটা সরকারের এই নীতিমালা ঘোষণা করা দরকার। এর সাথে সাথে আরো কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে যেটা বৈশ্বিক, সেটা হচ্ছে যে কন্টেইনার পাওয়া যাচ্ছে না, ইম্পোর্ট এন্ড এক্সপোর্টের শিপমেন্টের ভাড়া বেড়ে গেছে। আর যেমন গার্মেন্টস এর 6 মাস আগে একটা প্রাইস ফিক্স করে একটা অর্ডার নেওয়া হয়েছে, এখন এসে দেখা গেল যে জাহাজের ভাড়া, কন্টেনারের ভাড়া ডবল হয়ে গেছে। কন্টেনার পাওয়া যাচ্ছে না, শিপমেন্টের জন্য রেডি করে বসে আছে, কিন্তু কন্টেনার পাওয়া যাচ্ছে না, এক্সপোর্ট করা যাচ্ছে না। ইম্পোর্টের জন্য কন্টেনার পাওয়া যাচ্ছে না। কিছু কিছু এয়ারলাইন শিপিং কোম্পানি অলরেডি বাংলাদেশের এলসিএল শিপমেন্ট বন্ধ করে দিয়েছে, এবং তারা খুবই সতর্ক র মেটেরিয়ালস বা বিশেষ করে র মেটেরিয়ালস আনার ব্যাপারে যে সমস্যা দেখা দিবে, যে বাংলাদেশের র মেটেরিয়ালস আসবে না। এট দি সেম টাইম পোর্টের কনজেশন, তো তাহলে র মেটেরিয়াল সাপ্লাই একটা ইন্টারাপশন হচ্ছে, এক্সপোর্টে ইন্টারাপশন হচ্ছে, লোকাল প্রোডাকশনে ইন্টারাপশন হবে। মার্কেটে তো একটা রিসেশন চলছে, জিনিসপত্রের চাহিদা নেই, দামও নেই। সুতরাং সবকিছু মিলে আসলে সবকিছুকে যদি আপনি সামগ্রিকভাবে দেখেন, আসলে ভবিষ্যৎটা খুব স্পষ্ট নয় যে আমরা কোন অবস্থায় আছি। দ্রুত এটা অ্যাড্রেস করা দরকার। কিছু কিছু ব্যাপার আছে সরকার হয়তো ইমিডিয়েট সলভ করতে পারবে না, কিন্তু চিটাগং পোর্টের কনজেশনটা তো সরকার ইচ্ছা করলেই করতে পারে। এখানে প্রাইভেট কন্টেনারে এক্সপানশনের কথা বলা হচ্ছে, তারপরে আরো কিছু কিছু মেজার নিতে পারে, যেমন কন্টেনারটাকে ছেড়ে দেয় না কেন সরকার, যে এটা চলে যাক ইম্পোর্টারের ওয়্যার হাউসে চলে যাক, সেখানে অ্যাসেসমেন্ট হবে, ট্যাক্স পেমেন্ট করবে। এটা অলরেডি এক্সপেরিমেন্টালি কয়েকটি কোম্পানিকে দেওয়া হয়েছে। এটাকে মাস স্কেলে এটাকে ইন্ট্রোডিউস করে কনজেশনটা কমানো সম্ভব। আমি মনে করি ট্রেড ফ্যাসিলিটেশনের যে ব্যবহারগুলো সরকার ট্রেড ফ্যাসিলিটেশন করবে বলেছে 2022 সালের ভিতরে। ডাব্লিউটিও এর মেম্বার হিসেবে বলেছে আমরা 2022 সালের ভিতরে ট্রেড যে ব্যারিয়ার গুলো আছে এগুলো আমরা ওভারকাম করবো, কিন্তু 2021 সালের আমরা প্রায় শেষে চলে এসেছি, কিন্তু এখনো কোন ধরনের এই সমস্যার সমাধানের চেষ্টা করা হয় না। আমি যে অসুবিধার কথা বললাম পোর্টের বা নানা রকম সমস্যা, এগুলো ট্রেড ফ্যাসিলিটেশন করলে আংশিক ভাবে ইজি যদি করা হয় ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট প্রসিডিওরটা, তাহলে আংশিক ভাবে এই সমস্যার সমাধান হতে পারে। তারপরে কন্টেইনার ডিপ সি পোর্টের কথা বলি, বেশি লম্বা করবো না, এইসব এগুলো তো 10 বছর 20 বছরের পরিকল্পনার ব্যাপার, কিন্তু ইমিডিয়েটলি এই সমস্যাগুলো যদি অ্যাড্রেস করা যায়, যেমন অনেকের সময় পার হয়ে গেছে, বন্ড লাইসেন্স আকারে এলসি করতে পারে নাই এক্সপোর্টার র মেটেরিয়ালসের জন্য, তাদের রিনিউয়াল করতে হবে, রিনিউয়াল করতে গেলে কোটা কমে যাবে, এই ধরনের নানা রকম জটিলতা পড়ে গেছে মানুষ, এক্সপোর্টার, ইম্পোর্টার বা ডোমেস্টিক যারা প্রোডাকশন করে। আমি ব্যক্তিগতভাবে জানি অনেকগুলো ইন্ডাস্ট্রি তাদের র মেটেরিয়ালস এর শিপমেন্টটা ডিলে করতে বলেছে এক্সপোর্টারকে, কিন্তু আমার তো প্রোডাকশন হচ্ছে না, আমার গোডাউন স্টক স্পেস নাই, তুমি শিপমেন্টটা 1 মাস পরে দাও। 1 মাস পরে শিপমেন্ট দেওয়ার অর্থ হচ্ছে যে 1 মাসের প্রোডাকশনটা স্লো যাবে, তার মানে সামগ্রিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা আরো স্লো হবে। এই ব্যাপারগুলোকে, এই যে রিসেশন অবস্থা, এটাকে সরকার বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে, বিশেষ ব্যবস্থা দিনে এই প্রবলেমগুলোকে সমাধান করতে হবে। আর এটা যদি না করতে পারে, তাহলে আমরা যে 3.5% যে গ্রোথ হবে বলে প্রজেকশন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সেটাও তো অ্যাচিভ নাও হতে পারে। সুতরাং ব্যবসায়ীরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে অলরেডি,
তারা কিন্তু থেমে নেই, বসে নেই, কিন্তু তাদেরকে যোগান দিতে হবে, সাপোর্ট দিতে হবে। সেই সাপোর্টটার ব্যাপারে যদি সরকার কোন রকমের অবহেলা করে বা প্রিয় দর্শক, এ ভ্যালি প্রেজেন্স বিচ সংলাপে যেতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন।